চলেন আমরা শুরু করি তাহলে আজকের যে টপিকস সেটা হলো আমরা সবাই জানি এবং সবাইকে বলেছিলাম একটু পড়াশোনা করে আসতে। আজকের বিষয় হলো আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। আপনারা তো স্ক্রিন শেয়ারটা পান নাই, তাই না? স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। আমাদের আজকের বিষয় হলো আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট। আপনারা যারা স্টাডি করেছেন তাদের মধ্যে একজন একজন করে জিজ্ঞাসা করব যে আগে আপনারা আমাদের চ্যাট বক্সে লিখবেন যে কারা কারা আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করেছেন। আমি তাদেরকে কোশ্চেন করব, মানে তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করব যে কতদূর বুঝেছি আমরা। হ্যালো, আচ্ছা, আমার মনে হয় কেউ আপনারা স্টাডি করেন নাই আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে, রাইট? আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে তো। কেউ তো রেসপন্স করে না, তাহলে ক্লাস আগাবো কিভাবে? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার এখন শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে, আপনারা কেউ স্টাডি করেন নাই। আচ্ছা, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টে কেউ কি কিছু বলতে পারবেন না আমি বলবো? আচ্ছা, কে কে বলতে পারবেন না ইয়েস লেখেন। কেউ যদি কথা না বলেন, ওকে। আর্টিকেল স্ট্রাকচার হলো যে আমরা কি লিখি ডিজিটাল মার্কেটিং করার জন্য, যেহেতু আমাদের সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট হলো একটা টপিক। সেই টপিকের আন্ডারে আরো বেশ কিছু সাব ক্যাটাগরি আছে। তো মেন টপিকসটা হলো যে আমরা যাই লিখি, ধরেন ব্লগ লিখি, তারপর নিউজ লিখি। ব্লগের মধ্যে কি লিখি? নিউজ লিখি, বিভিন্ন স্টোরি লিখি, ম্যাগাজিনে যদি রাইটিং করতে চাই, নিউজ পেপার রাইটিং করতে চাই। হ্যাঁ, এই যে যে প্ল্যাটফর্মগুলোতে আমরা লিখি, তো প্রত্যেকটা আর্টিকেল লেখার
একটা স্ট্রাকচার আছে, যেমন তার টাইটেল থাকতে হয়, তার সাব হেডার থাকতে হয়, মানে সাব টাইটেল থাকতে হয়, তারপর আপনার ইন্ট্রো থাকতে হয়, বডি থাকতে হয়, তারপর ইলাস্ট্রেশনের জন্য আমরা কিছু ইমেজ ইউজ করি। হ্যাঁ, তো এই যে তারপর একটা কনক্লুশন, একটা সামারি দেই। হ্যাঁ, এগুলারে মূলত আমরা সবাই জানি কম বেশি, যে এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে একটা আর্টিকেল লেখা হয়। মোটামুটি 6টা বিষয় থাকবে, একটা আর্টিকেল থাকবে এরকম। 6টা না, আরো বেশি থাকবে। ঠিক আছে, মানে আমরা সবাই যেটা জানি আর কি, যে একটা টাইটেল থাকে, একটা সাব টাইটেল থাকে, ইন্ট্রো থাকে, ডেসক্রিপশন থাকে। ঠিক আছে, ডেসক্রিপশনের মধ্যে আপনার তারপরে একটা কনক্লুশন থাকে। আর যদি আমরা ইলাস্ট্রেশন দিতে চাই, তাহলে সেই টপিকস রিলেটেড ইমেজ ইউজ করি আমরা। ইমেজ অথবা ভিডিও, ভিডিও তো দেওয়া যাবে, তাই না? কারেক্ট, হ্যাঁ, ভিডিও দেওয়া যাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি, যে একটা আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো আমরা মাথায় রেখে একটা আর্টিকেল ডেভেলপ করি। তো এটাই আমরা একটু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, যেহেতু আমাদের টার্গেট অডিয়েন্সকে এটার পড়ে যাতে সে একটা ট্রাস্ট আসে তার, এবং সেটা যদি সে অডিয়েন্স যাতে বুঝতে পারে যে এই আর্টিকেলটা খুব ভ্যালুয়েবল আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেলের গুরুত্বটা যাতে বুঝে, আর্টিকেলটা যে বিষয়ের উপরই লিখি সেটা যাতে খুব ট্রান্সপারেন্ট হয়, এবং সেটা যাতে অ্যানালাইটিক্যাল হয়, সেটার মধ্যে যাতে রিসার্চ থাকে। ঠিক আছে, এবং ফিউচার ফিজিবিলিটি স্টাডি, যদি আপনার হিস্টোরিক্যাল কোনো ডেটা ওইখানে আছে কিনা। হ্যাঁ, আরো বিশদভাবে এই জিনিসগুলা চিন্তা করে আমরা আর্টিকেলগুলা লিখব। শুধুমাত্র টাইটেল, সাবটাইটেল, আপনার ইন্ট্রো, ডেসক্রিপশন, ইমেজ, ভিডিও, এগুলা চিন্তা করেই লিখব না। আজকে থেকে আমরা প্রত্যেকটা আর্টিকেল যখন ডিজিটাল মার্কেটিং এর জন্য লিখব, সেখানে আরো বেশ কিছু জিনিস কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তার মধ্যে যদি ওই আর্টিকেলের মধ্যে কোনো অ্যানালাইটিক্যাল রিপোর্ট ইনক্লুড করা যায়, হিস্টোরিক্যাল কোনো ডেটা ইনপুট করা যায়। ঠিক আছে, তো সেই জায়গাগুলো রিসার্চ এবং মানে কোনো যদি থাকে, ওই আর্টিকেলের রেফারেন্স থাকে, রেফারেন্স ভ্যালুয়েবল কোনো সাইটের লিঙ্ক থাকে। ঠিক আছে, ধরেন আমি একটা আর্টিকেল লিখলাম, সেখানে আমি উইকিপিডিয়ার থেকে একটা হেল্প নিলাম, বা কোনো একটা অন্য ভ্যালুয়েবল সাইট থেকে, যেমন বিবিসির সাইট আছে, প্রথম আলো আছে, আমরা যদি বাংলাদেশের এক্সাম্পল দেই, তো ওইখান থেকে যদি কোনো রেফারেন্স ইউজ করি। ঠিক আছে, এই যে রেফারেন্স, ভ্যালুয়েবল রেফারেন্স লিঙ্ক ইউজ করা, যে জায়গা থেকে আমি কন্টেন্ট, তো অনেক সময় কন্টেন্ট বিভিন্ন সাইট থেকে ইনফরমেশন নিয়ে অ্যানালিটিক্যাল রিপোর্ট তৈরি করতে হয়, তো রিপোর্টটা আমি কোথা থেকে নিছি। ঠিক আছে, সেই জায়গাগুলোকে এখানে অ্যাড করা, সোর্স পয়েন্টগুলো বলে দেওয়া, যাতে করে যে এই আর্টিকেলটা পড়বে, যারা এই আর্টিকেলের রিডার, তারা যাতে এই আর্টিকেলটা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা থাকে, এবং কোয়ালিটি আর্টিকেল যাতে এখানে থাকে, কন্টেন্টটা যাতে খুবই কোয়ালিটিফুল থাকে। তখনই একজন মানুষের, কিংবা যারা রিডার, তাদের এই আর্টিকেলটার প্রতি একটা ট্রাস্ট জন্ম নেবে, এবং তখন সেটাকে সে মূল্যায়ন করবে, এবং সেখান থেকে যে কোনো ধরনের হইতে পারে। যদি প্রোডাক্ট হয়, তাহলে সে ওই প্রোডাক্টের এই ইনফরমেশন ওর রিসার্চ। ঠিক আছে, শুধুমাত্র আগেই বললাম যে শুধুমাত্র একটা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্টের ইমেজ ইউজ করলাম, তারপর হলো যে প্রোডাক্টের আর্টিকেল ইউজ করলাম, শর্ট একটা ডেসক্রিপশন দিলাম, তারপর একটা ব্রড ডেসক্রিপশন দিলাম, তারপর হলো যে কনক্লুশন দিলাম, সামারি করলাম, হ্যাঁ, করে আর্টিকেলটা সাবমিট করলাম। এইটা একটা প্যাটার্ন। আর আমি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এই আর্টিকেলটাই, এই বেসিক যে কমন জিনিসগুলো আছে সেগুলোকে রেখে
কি চিন্তা করবো ওই প্রোডাক্টের রিভিউ আছে কিনা, ওই প্রোডাক্টটা কতজন মানুষ ইউজ করছে, সেটার কোনো পজিটিভ রিভিউ আছে কিনা কোথাও, সেখানে রিসার্চ করা, রিসার্চ করে সেই কন্টেন্টগুলো অ্যাড করা, প্রোডাক্টের কোনো অ্যানালাইটিক্যাল রিপোর্ট আছে কিনা যে পার ইয়ার এতগুলা সেল হয়েছে, ঠিক আছে, এর বিজনেস গ্রোথ, এর কোম্পানির বিজনেস গ্রোথ, ওর সাপোর্ট, ওয়ারেন্টি, ঠিক আছে, এই যে সমস্ত কিছু চিন্তা করে, হ্যাঁ, ওর হিস্টোরিক্যাল টোটাল ডেটা নিয়ে, ঠিক আছে, যদি আমি সেটা পোস্ট করি, তাহলে আমার মনে হয় ওইটা আরো, মানে যারা রিডার, যারা ওই প্রোডাক্টটা কিনবে, তারা যদি বিস্তারিত এই রিপোর্টগুলো পায়, তাহলে তার জন্য আরো কি হবে, ওই প্রোডাক্টের উপর তার আস্থাটা বেড়ে যাবে। তো এই জন্য আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এন্ড অফ দ্য ডে আপনার ওই যে পোস্টটাই আপনি করবেন, যেখানেই লেখেন, আপনি ফেসবুকে করেন, কোনো ব্লগে করেন, কোনো ম্যাগাজিনে করেন, তখনই সেটা দেখবে, দেখে তার ট্রাস্ট জন্মাবে যদি সেই ইনফরমেশনটা, সেই আর্টিকেলটা খুবই স্ট্রাকচারালি হয়। তো মোটামুটি এরকম 10 থেকে 12টা বিষয় কনসিডার করতে হবে, ঠিক আছে, করে তারপর সেই আর্টিকেলটা ডেভেলপ করতে হবে। এই পর্যন্ত বুঝতে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে বলতে পারেন, তাহলে আমি আরো বলার চেষ্টা করব। ম্যাম এখন পর্যন্ত তো যা বুঝাইছেন বোঝা যাচ্ছে আর কি। বুঝছি আর কি। তো এটা হলো আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের যে বেসিক থিম, সেটা আমরা মোটামুটি জানলাম। তো এটা যদি আমরা জানি, তাহলে এই যে এটার আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে, সাব ক্যাটাগরিগুলো আছে, সেগুলোও আমরা খুব সহজেই বুঝতে পারবো, যেহেতু মূল বিষয়টা আমরা বুঝতে পেরেছি আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টটা আসলে কি। সো এখন আছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট। এই বিষয়ে আমরা এর আগের একটা ক্লাসেও ছিল যে ইম্পর্টেন্স অফ কন্টেন্ট, ঠিক আছে। তো এখন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট। তো একটা কন্টেন্টের গুরুত্ব ভালোভাবে বোঝা, এটাই এখানে মূলত বোঝাচ্ছে। যেমন আমি আপনাদের বললাম যে যখন কোনো প্রোডাক্টের উপর লিখবো, সেটা তো এক্সাম্পল দিলাম, ধরেন কোনো সার্ভিস নিয়ে লিখবো, ধরেন পাঠাও, উবার, আপনার, তারপর আপনার আছে ধরেন বিভিন্ন ইউনিভার্সিটি, তারা যে সার্ভিসগুলো দেয়, ঠিক আছে, তাদের সম্বন্ধে ভালো করে তাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, জানতে হবে, তাদের হিস্ট্রি জানতে হবে, তাদের সাপোর্ট সার্ভিস জানতে হবে, ঠিক আছে। আমি যে সার্ভিসটা ইউজ করতেছি, সার্ভিস ইউজ করার পর প্রত্যেক বছরই যদি সেটা ভ্যালুয়েবল কন্টেন্ট হয়, ভ্যালুয়েবল কোম্পানি হয়, তাহলে সে ওইটার একটা অ্যানালাইটিক্যাল রিপোর্ট পাওয়া যায়, তার ইয়ারলি গ্রোথ কত ছিল, কত সালে সেটা শুরু করছে, ঠিক আছে। এক, আমাকে হিস্ট্রিক্যাল ডাটা নিতে হবে, দুই, ডাটাটা অ্যানালাইটিক্যাল হতে হবে, তিন, ডাটাটা রিসার্চেবল হতে হবে। তো সেগুলা বুঝে কন্টেন্ট তৈরি করতে পারাটাই হলো যে আপনার article structure development, as well as understanding the importance of content. Important contents এই জন্যই যে ডিপেন্ড, আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করেই হলো যে রিডার তৈরি হবে, কন্টেন্টের উপর ডিপেন্ড করেই আপনার লিড জেনারেশন হবে, কন্টেন্টের উপর ডিপেন্ড করেই আপনার সেল বিক্রি হবে, সেল ইনক্রিজ হবে, এবং কন্টেন্টের উপর ডিপেন্ড করেই আপনার ডিমার্কেটিং হবে। কন্টেন্টটা যদি ভালো না হয়, কন্টেন্টটার মধ্যে যদি কোনো সত্যতা না থাকে, অ্যানালিটিক্যাল রিপোর্ট না থাকে, রিসার্চ না থাকে, পাঠকরা যদি ভালোভাবে সেটা না নেয়, তাহলে কি এটা বাউন্স করবে। বাউন্স করলে কি হবে, মানে ওই প্রোডাক্টটা কিনলো না, তার মানে কি ওর কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। তো ইমপ্রেশন তৈরি হলে কি হলো, আপনি করলেন মার্কেটিং এর জন্য কাজ,
কিন্তু সেটা হয়ে গেল কি ডিমার্কেটিং হয়ে গেল। তো এই জন্যই কন্টেন্টের ইম্পর্টেন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? জি স্যার, স্যার মূলত ইনফরমেশন দিতে হবে তাই না স্যার? সরি, বুঝি নাই। কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে হিস্টোরিক্যাল ডাটা, অ্যানালিটিক্যাল ডাটা আর হচ্ছে রিসার্চ ডাটা, এই 3 ধরনের ডাটা লাগবে। 3 ধরনের না, আরো অনেকগুলো অপশনই তো বললাম আপনাদের। স্যার কাইন্ডলি আর দু একটা অপশন যদি বলেন, মানে কোন কোন ইনফরমেশন গুলো আর কি নিতে হবে? ধরেন আপনি একটা ইউনিভার্সিটির সম্বন্ধে, ইউনিভার্সিটির সার্ভিস, ইউনিভার্সিটি এডুকেশন সম্বন্ধে লিখবেন, কিংবা কোনো একটা আহ, ওই যে পাঠাও সম্বন্ধে লিখবেন। দুইটাকে যদি একসাথে নিই, এরা কিন্তু সার্ভিস। তো সার্ভিস যদি হয় তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড একটা পার্ট, ঠিক আছে? ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে চিন্তা করতে হবে, ঠিক আছে? ওই কোম্পানির হিস্ট্রিটা আপনাকে দিতে হবে, ওই কোম্পানির অ্যানালিটিক্যাল ডাটা দিতে হবে, ওই কোম্পানির কোনো অ্যাওয়ারনেস যদি থাকে সেই ডাটাগুলো নিয়ে আসতে হবে। এই যে রিসার্চ করে, যেহেতু আপনি মার্কেটিং করবেন, যে কন্টেন্টগুলা দেখলে একজন রিডার সেই কন্টেন্টের প্রতি ট্রাস্ট জন্ম নিবে, ট্রাস্ট যদি জন্ম না নেয় তাহলে কি হবে? তার উল্টাটা হবে, আর উল্টাটা হলে কি হবে? ডিমার্কেটিং হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের টাইটেল, সাবটাইটেল, ইন্ট্রো, ডেসক্রিপশন, সামারি, ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড, অ্যানালাইটিক্যাল রিপোর্ট, হিস্ট্রিক্যাল রিপোর্ট, ফিজিবিলিটি, ঠিক আছে? তারপর সেটার হলো যে আপনার কি বলবো, এই ধরনের আরো যে বিষয়গুলো চিন্তা করা লাগে, হ্যাঁ, সেগুলা চিন্তা করে লেখাটাই, আপনারা যদি ইয়েতে সার্চ দেন, এরকম আরো অনেক বিষয়ের উপর চিন্তা করা যায়, যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে রুলস গুলা মেনটেন করতে হয়। তো অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, সেগুলা মিনিমাম এই 11 থেকে 12টা যে বললাম, পয়েন্ট বললাম, সেগুলা গুরুত্ব সহকারে লিখতে হবে এবং এগুলো প্রায়োরিটি দিতে হবে। এখন আপনি একটা এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য একটা কন্টেন্ট লেখলেন, মার্কেটিং করবেন। তো সেইখানে যদি সেইটার অ্যানালাইটিক্যাল ওরা রিপোর্টটা না পায়, ঠিক আছে, তাহলে কিন্তু, এবং যদি রিসার্চ না থাকে, ভালোভাবে বুঝাইতে না পারেন, তাহলে কিন্তু যে পড়লো সে কিন্তু আর এটাতে সে আকৃষ্ট হলো না, ওর অ্যাটেনশনটা কিন্তু গ্রো করতে পারলো না। না করলে কি হবে? সে আর ওইখানে ভর্তি হবে না। এবং যদি কোনো ভুল তথ্য দেই আমরা, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে। সো এই বিষয়গুলা বুঝে যদি আমরা না করি তাহলে হিতে বিপরীত হবে। এই জন্যই বলতেছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, ধরেন আমরা যদি সার্চ দেই, আপনারা একটু ইয়েতে তারপরে স্টাডি করে নেবেন। আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট এক্সাম্পল, এখানে অনেকেই আর্টিকেল লেখছে যে কিভাবে একটা স্ট্রাকচার আরো ভালোভাবে করা যায়। দেখেন, টাইটেল পেজ, কন্টেন্ট পেজ, লিস্ট অফ ইলাস্ট্রেশন, অ্যাকনোলেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট, সামারি, ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, রিসার্চ মেথড, ফাইন্ডিংস, অ্যানালাইসিস, কনক্লুশন, ঠিক আছে, ফার্দার রিসার্চ। তো এরকম আর যেগুলো আমি কমন আপনাদের বললাম, ঠিক আছে, সেই জিনিসগুলো তো থাকবেই। তো এগুলা চিন্তা করে আপনারা সার্চ দিয়ে আরো, মানে এই বিষয়গুলো কনসিডার করলেই আসলে হয়ে যায় যে আমার যাতে ওই প্রোডাক্টের উপর, ওই সার্ভিসের উপর খুব ভালো স্বচ্ছ একটা ধারণা দিতে পারি। এবং ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি উঠাই নিয়ে আসি, যেমন আমি একটা আইফোন বিক্রি করব, তো আইফোন তো অনেকে ব্র্যান্ডের নামেই কিন্তু জানে, ওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকেই জানে, যার জন্য আর আইফোন নিয়ে কেউ স্টাডি করতে চায় না। কিন্তু যখন আপনি মার্কেটিং করবেন, তখন ধরেন আইফোনেরই একটা প্রোডাক্ট আমি বিক্রি করি, ঠিক আছে, তো আপনি আইফোন একটা দিয়ে দিলেন, কিন্তু আইফোনের যে ব্যাকগ্রাউন্ড,
ওর ব্যাকগ্রাউন্ড তো অনেক স্ট্রং, তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা যদি স্টাডি করে দুই এক লাইন লিখি, তার অ্যানালিটিক্যাল রিপোর্ট লিখি, তার মার্কেটে কি পরিমাণ সেল আছে লিখি, দুই একটা রিভিউ যদি এখানে নিয়ে আসি, ঠিক আছে, ওই প্রোডাক্টের উপরে, এই যে বিষয়গুলো চিন্তা করে লেখা, সেটাকেই মূলত বোঝাচ্ছে স্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, আর হলো যে কন্টেন্টের গুরুত্বটা বলেন। আচ্ছা, তারপর আছে গ্র্যাব আইডিয়া ফ্রম রিলেটেড আদার কন্টেন্ট লিঙ্ক। এটা খুব সহজভাবে যদি বলি, একটা প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি যে একটা অন্য কন্টেন্ট থেকে আমার নিজের কন্টেন্টের মতো করে কিভাবে লেখা। ধরুন আমি কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস সম্বন্ধে কিংবা কোনো সলিউশন সম্বন্ধে একটা আর্টিকেল লিখব, তাহলে আমি কি করব, গুগলে গিয়ে সার্চ দিব যে ওই সার্ভিস কিংবা ওই স্পেসিফিক প্রোডাক্ট সম্বন্ধে আরো কে কি লিখেছেন। অনেকজনই বিভিন্ন কিছুর উপর লেখা আছে, তো সেইখান থেকে একটা ধারণা নিতে হবে, আইডিয়া নিতে হবে, হ্যাঁ, নিয়ে যে কন্টেন্টটা তৈরি করা, এবং সেটা প্রত্যেকটা কন্টেন্টের জন্যই হইতে পারে, কারণ আজকে আপনি যেটা নিয়ে লিখবেন সেটার হাজার হাজার ইনফরমেশন, হাজার হাজার ওর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ ওর রিসার্চ গুগলে সার্চ দিলে আপনারা পাবেন। সো আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন তখন অবশ্যই কোথায় স্টাডি করবেন। এখন তো আর অলি ভাইকে জিজ্ঞাসা করব না, কিংবা সাইফুল ভাইকে জিজ্ঞাসা করব না যে সাইফুল ভাই এই কন্টেন্টটা লিখতে চাই, আপনি বলেন। তো এরকম ফিজিক্যালি জিজ্ঞাসা কয়জনকে করবেন? হয়তোবা আপনি ভাবতেছেন যে একটা প্রোডাক্ট সম্বন্ধে লিখবো, অলি ভাই এটা জানে, তাহলে অলি ভাইকে জিজ্ঞাসা করি, অলি ভাই ওনার মতো করে বললো, সেটা নিয়ে আপনি লেখলেন। তো সেটা এইভাবে না নিয়ে আমরা কি করব, বিভিন্ন কন্টেন্টের লিঙ্ক আছে যেটা সার্চ দিলে এই রিলেটেড আর্টিকেল গুলো পাওয়া যায়। ধরুন আমি যদি অ্যাবাউট আইফোন 12 ধরি, আমি একটা আইফোনের মার্কেটিং করব, তো অ্যাবাউট আইফোন 12 এগুলো কিন্তু আইফোনের নিজস্ব সাইট না, তো অনেক ধরনের সাইট আছে যারা অ্যাবাউট আইফোন নিয়ে লিখেছেন। দেখেন, এটা তো অ্যাপল। একজন শুধু তার স্পেসিফিকেশন গুলা দিছে, তার নেটওয়ার্ক টেকনোলজি কি কি আছে, জিএসএম, সিডিএমএ। আচ্ছা, তার আগে একটু উপরে যাই। ও হলো ভার্সনটা দিয়েছেন, তারপর তার নেটওয়ার্ক টেকনোলজি বলছেন, সে কবে লঞ্চ করছে, এটা ওই যে বললাম যে অ্যানালিটিক্যাল ডাটা, হিস্ট্রিক্যাল ডাটা, ঠিক আছে, ইন্টারনেট রিসার্চ ডাটা, ঠিক আছে, সেই ডাটাগুলা উনি কবে এটা অ্যানাউন্স করছে ও বলে দিচ্ছে, ঠিক আছে। ওর বডির ডাইমেনশন, ওয়েট, বিল্ড, সিম সেগুলা বলছে, ডিসপ্লেটা সম্বন্ধে ডিটেলস বলছে, হ্যাঁ, প্ল্যাটফর্ম কি কি প্ল্যাটফর্ম সে সাপোর্ট করে, মেমোরি কত, মানে ওর টোটাল টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলা সে উঠাই নিছে। দেখি আরেকজন কিভাবে লিখছে সেই জিনিসটা। দেখেন, আরেকজন কিন্তু সে ওইটা করে নাই, ও প্রথমে কি করছে, অ্যাবাউট আইফোন 12 একটা টাইটেল দিয়েছে সে, রাইট। তারপর সে কি করছে, আইফোন সম্বন্ধে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছে, হ্যাঁ, রিড মোড দেই, ডেসক্রিপশন লিখছে, কিছু সাব টাইটেলই করছে কি ফিচার করে, হ্যাঁ। দেখেন ওর অ্যাপ্রোচটা দেখেন। তো এটা আবার সে কম্পারিজন কিছু ডাটা নিছে যে ইন্ডিয়াতে আর প্রাইস কত, ঠিক আছে, ওর রিভিউ নিছে যারা এটার ব্যবহারকারী, ঠিক আছে, তারা এটা ব্যবহার করে তাদের রিভিউটা কি ছিল, তারা তাদের মতামতটা দেখছে। এই যে দেখে সে কিন্তু
লিখছে, অ্যাবাউট আইফোনই লিখছে। তো দেখেন ও কিন্তু একটা স্ট্রাকচার, ঠিক আছে, এর এখান থেকে যেভাবে আমি ইনফরমেশন গুলো পাইলাম, আর ওইখানে তো শুধু টেকনিক্যাল স্পেসিফিকেশন দিছে, আর কোনো কিছুই আমরা দেখতে পারিনি, ঠিক আছে। তো যখন যে কোনো কন্টেন্টই আমরা লিখি, আমরা কি করব, একটা গ্র্যাব আইডিয়া নিব, রিলেটেড কন্টেন্ট লিঙ্ক, লিঙ্ক মানে ওয়েবসাইটে, এই ইন্টারনেটে সে সম্বন্ধে সার্চ দিয়ে কারা কিভাবে সেটাকে প্রেজেন্ট করছে, কোথা থেকে মানে ইনফরমেশন গ্যাদার করে, পরে আবার আমার মতো করে একটা আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের রুলস গুলা ফলো করে এবং সেই ধরনের ইনফরমেশন গুলা কালেক্ট করে, ঠিক আছে, দেখা গেল যে এক জায়গায় আমি যেটা চাচ্ছি ওই হিস্ট্রিক্যাল ডাটাটা অ্যাকচুয়ালি এখানে নাই, তাহলে আমাকে আরো সাইট দেখতে হবে, সেইখান থেকে সেই ইনফরমেশনটা নিয়ে আসতে হবে। এইভাবে আমি আমার আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের যে রুলস গুলো আছে, যে কি পয়েন্ট গুলো আছে, সেগুলা সেইভাবে ইনফরমেশন গুলা বিভিন্ন সাইট থেকে গ্যাদার করে দেন আমি একটা কন্টেন্ট তৈরি করব, তাহলে সেটা হবে একটা কোয়ালিটি কন্টেন্ট। এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে সেই কন্টেন্টটা দেখে একজন মানুষের খুব স্বচ্ছ একটা ধারণা হবে এবং সে বুঝবে যে না, এটা একটা ভ্যালুয়েবল কন্টেন্ট, এবং সে প্রোডাক্ট হোক, তখন সে এটা সম্বন্ধে যখন যখন একটা মানে ডিসিশন মেক করতে সুবিধা হবে। কিনবে না কিনবে সেটা তো পরের ব্যাপার, আগে তার এটার সম্বন্ধে একটা পজিটিভ ইমপ্রেশন আসবে, তারপর আমি নাই কিনতে পারি, কিন্তু তার কোনো নেগেটিভ ধারণা আসবে না। সে আজকে না কিনলেও আরেকজন, সে নিজে না কিনলেও আরেকজনকে বলতে পারবে যে এরকম একটা প্রোডাক্ট কিন্তু বাজারে আছে, এরকম এরকম ফিচার, এই বিষয়, এই যে তার মার্কেটিং হচ্ছে। আর যদি এইখানে এসে যদি দেখে গড়মিল, কোনো অ্যানালিটিক্যাল ভালো এরকম রিপোর্ট নাই, ঠিক আছে, তখন কিন্তু কারো কোনো রিভিউ নাই, তখন কিন্তু সে কনফিউজড হয়ে যাবে, যেহেতু সে নিজেও এই আর্টিকেলটা থেকে, এই কন্টেন্টটা থেকে কোনো স্বচ্ছ ধারণা পাইলো না, সে কিন্তু অন্য কারো কাছে সেটাকে সে শেয়ারও করতে পারবে না। সো কন্টেন্টের গুরুত্ব বোঝা এবং এই যে আর্টিকেল ডেভেলপমেন্টের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো ফলো করে একটা কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে, দিয়া, ঠিক আছে, এই বিষয়টা খুবই জরুরি, ঠিক আছে। যার জন্য ওরা এই যে বিভিন্ন ইয়ে থেকে, ওটা তো এক কথাই বলা যায় যে বিভিন্ন সাইট থেকে আমি রিলেটেড কন্টেন্ট, মানে আদার কন্টেন্ট লিঙ্ক, মানে অন্য অন্য কন্টেন্ট লিঙ্ক থেকে আমি একটা ধারণা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব, এই আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের যে বেসিক যে রুলস গুলা বললাম সেগুলা ফলো করে। সো হোপফুলি আমি এটা আপনাদের বুঝাইতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আর যদি বুঝে থাকেন তাহলে চ্যাট বক্সে দয়া করে ইয়েস লিখে দেবেন। স্যার আমি এখানে বলছি ইয়েস, কারণ আমার কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে, তো আমি ফোনে চ্যাট বক্সে লিখতে পাচ্ছি না। আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু। জি। আর দেখেন এই যে ইলাস্ট্রেশনের বিষয়টা যেটা বলেছিলাম, আরেকজন কিন্তু দেখেন এটা একটা ছবি ইউজ করছে, তারপর দেখেন কত সুন্দর করে বিভিন্ন ধরনের সাবটাইটেল একটা স্ট্রাকচারলি ইনটু দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, সেইখানে আবার কিছু কি পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করছে, তারপর একটা ভিডিও রিভিউ সে দিছে, হ্যাঁ, দিয়ে কন্টেন্টটাকে সাজিয়েছে। সো কন্টেন্ট প্রেজেন্ট করাটা, ঠিক আছে, মানে ওইভাবেই আমরা করব যাতে কন্টেন্টটা দেখে অ্যাটলিস্ট ডিমোডিফাই না হয়, ও এখন না কিনুক, এখন ডিসিশন মেক, অন্তত তার ডিসিশন মেক করতে সহজ হবে যে আমি হয়তো বা কিনতে চাই, এই আইফোনটা ভালো, এই কন্টেন্টটা দেখে আমার মনে হয়েছে না এটা খুবই ভালো, তো আমার যে ভালো একটা মেন্টালিটি তৈরি হইলো সেটা যাতে তৈরি হয়, মানে আমি যাতে ডিসিশন মেক করতে পারি যে না আমি পরে হয়তো বা কিনবো, কিংবা কিনবো না, এখন আমার কাছে হলো যে অন্য প্রবলেম থাকতে পারে, বাট ওইটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো নেগেটিভ ইমপ্রেশন তৈরি না হয়, তাহলেই আপনি সাকসেসফুলি এই কন্টেন্ট মার্কেটিংটা, কন্টেন্ট ডেভেলপমেন্টটা এগুলা খুব সুন্দর করে করতে পারবেন। এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা হয় একজন বায়ারের তার সার্ভিস নিয়ে মার্কেটিং করব, তার ব্র্যান্ড প্রমোশনের জন্য মার্কেটিং করব,
তার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, এই তো। হয় তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে, তা না হলে তার স্পেসিফিক কিছু সার্ভিস অথবা স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। সো এখন আসি আমরা, এগুলো বলে ফেলছি অলরেডি, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। যেখানে সে বললো যে এই যে আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে টাইটেলটা আমি যে লিখতেছি টাইটেলটা যাতে ক্যাচি হয়, টপিকস গুলো হাইলাইট করা, ওই যে কি ফিচার, যেমন ও দেখবেন যে কিছু টপিকস হাইলাইট করছে, এখানে সে রেট যেগুলো দিছে ও ওর মতো করে এগুলারে হাইলাইট করার চেষ্টা করছে। বাট এইখানে যদি যাই দেখি, এই যে কি ফিচার, সে কিন্তু এটারে হাইলাইট করছে। আইফোন 11 প্রাইস কম্পারিজন দিছে ইন্ডিয়ান এবং ইউএস এর মধ্যে, তার মানে এর একটা কি ফিচার, ঠিক আছে, এটা ওটা হাইলাইট করার মতো, সে কিন্তু এইভাবে এগুলা হাইলাইট করছে। হ্যাঁ, তো এই যে যে বিষয়গুলা হাইলাইট করা, সাবটাইটেল লেখা, হেডিং লেখা এবং ক্লোজিং ফরম্যাট দেয়া, দেখেন প্রত্যেকটারই একটা ক্লোজিং ফরম্যাট আছে শেষ করারটা, আর্টিকেলটা শেষ করার সময়। এই যে অ্যানালাইটিক রিপোর্টটা যদি একটা ড্যাশবোর্ড আকারে দেওয়া যায়, গ্রাফিক্স ইলাস্ট্রেশন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমি যত ভালোভাবে ইলাস্ট্রেশন দিই, যদি কোনো অ্যানালাইটিক্যাল একটা রিপোর্ট দেই, সেটা যদি আমি একটা মানে এরকম ইনফরমেশন গ্রাফিক্স দিয়ে ড্যাশবোর্ডের মতো করে শুরু করতে পারি, তাহলে আরো ভালো হবে। তো এই জিনিসগুলো আপনারা স্টাডি করলে আরো ভালো বুঝতে পারবেন এবং করতে করতে আশা করি পারবেন। তো আমার এই সেশনের ক্লাস মোটামুটি আমি মনে করতেছি আমার দিক থেকে শেষ। আপনারা প্র্যাকটিক্যালি এই কাজগুলা দেখিয়েছেও আমি একটা আর্টিকেল লিখে, হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে আরো মানে স্ট্রাকচারালি কিভাবে লেখা যায়। ওই সময় আমি একটা টাইটেল লিখছি, ইন্ট্রো লিখছি, সেখানে আমি চেষ্টা করছি যে এসইও ফ্রেন্ডলি কিভাবে হবে, ঠিক আছে, যে মিনিমাম যে বেসিক কন্টেন্টের মধ্যে যেভাবে ইউজ করতে হয় সেখানে সেটা দেখাইছি। আর এখানে যেটা হলো, সেই আর্টিকেলটাই লিখবো এই টপিকস গুলা, এই বিষয়গুলা কনসিডারে রেখে, দ্যাটস ইট। তো এবার আপনারা একটু ডিসকাস করেন, শুনি যে কারো যদি কোনো কনসেপ্টে যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, এক কাজ করি, কোশ্চেন করি, সময় তো 2 ঘন্টা। আমার আসলে এই বিষয়ের উপর আমি যদি বুঝাইতে না পারি তাহলে বলবেন, আর যদি বুঝাইতে পারি ঠিক আছে সেটাও বলবেন, তাহলে হয়তো বা বলবো, আর তা না হলে আপনাদের কাছ থেকে শুনবো। মানে আমার কাছে মনে হয়েছে যে আমার আর তেমন কিছু বলার নাই এই টপিকস এর উপরে, কারণ আমি প্র্যাকটিক্যাল ক্লাসগুলা আগেই দেখাই ফেলছি আপনাদের, যে আর্টিকেল লেখার সময় যে জিনিসগুলা খেয়াল করতে হয়, আর আজকে একটু ইলাবোরেট করে দিয়েছি। অলি ভাই, কেউ মানে এমনিতে কেউ কথা বলবে না জিজ্ঞাসা না করা পর্যন্ত। অলি ভাই আপনি বলেন। আসলে কি বলবো স্যার, সবই তো বুঝতে পারছি। আপনি কি বুঝতে পারছেন সেটাই বলেন আপনার মতো করে। এই যে আমি টপিকসটা শেয়ার করে রাখলাম, আপনি বলবেন, কারণ আপনার যখন ডিজিটাল মার্কেটার হবেন, আপনারা যদি বলতে না পারেন, বলতে পারলে কিন্তু বায়ারকে বুঝাইতে পারবেন, এবং সেটা বাংলাদেশি হোক আর হলো যে মানে লোকাল মার্কেট হোক আর গ্লোবাল মার্কেট হোক। সো আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনার মতো করে আমি
আমাকে বুঝান যে আপনি এটা বুঝেছেন, আপনি বলেন। কারণ এখানে তো মুখস্থ করার কিছু নাই যে যা বললাম সেটা আপনাকে আবার লিখে লিখে মুখস্থ করতে হবে, রাইট? তো এবার না না আপনি সেটাই। আপনার মতো করে বুঝেন, মানে আমাকে বুঝান যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টটা কি, তারপর আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট, গ্র্যাব আইডিয়া ফ্রম রিলেটেড কন্টেন্ট, এই যে টপিকস গুলো আছে, এবার আপনারা আমাকে বুঝাবেন। আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে সামনে যত যাব ক্লাস কিন্তু সহজ হয়ে যাবে। জি স্যার, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে স্যার আপনি যেটা বলেছেন যে আমি যেটা কিছু না, রুল, আপনি বলেন, এখন আপনি বলবেন আমাকে। ওকে, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের কিছু রুলস আছে যেগুলো এই কিছুক্ষণ আগে বলছেন। তো এই রুলস গুলা যদি আমার এখন সম্পূর্ণ সবগুলো মনে নাই, দেখে নিতে হবে। তো রুলস গুলো ফলো করে আমরা যে কোনো কন্টেন্ট লিখবো। আর কন্টেন্টের গুরুত্ব, যেমন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্টের গুরুত্ব আসলে মানে অনেক। একটা কন্টেন্ট লেখার উপর ডিপেন্ড করবে যে সেটা ভালো কি মন্দ বা কতটুকু ভালো, এবং সেটা মানুষ কিনবে কি কিনবে না, সবকিছু ওই কন্টেন্টে ডিপেন্ড করে। তো এই জন্য কন্টেন্ট লিখতে হলে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট ফলো করে লিখতে হবে। আর গ্র্যাব আইডিয়া ফ্রম রিলেটেড আদার কন্টেন্ট লিখ, আমরা যদি কোন একটা কন্টেন্ট লিখতে যাই সেখানে গ্র্যাব আইডিয়া অর্থাৎ হচ্ছে অন্যান্য মানে সোর্স থেকে মানে ধারণা নিয়ে তারপর লিখতে হবে, এবং সেটাও আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট ফলো করে তারপর লিখতে হবে। আর তারপরে হচ্ছে যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, যেমন ক্যাচি টাইটেল প্ল্যান। আমাদের একটা আকর্ষণীয় একটা টাইটেল প্ল্যান দিতে হবে যেটা মানুষের মানে চোখে ধরে, এবং দেখা মাত্রই যেন সেটাকে আসলে মানে পড়ার একটা ইচ্ছা বা মানে ইচ্ছাটা জাগে আর কি। তো তারপর সেখানে টপিকস হাইলাইট করতে হবে, যেসব টপিকস গুলো মানুষের মানে হৃদয় কাড়ে এরকমের। যেমনটা দেখছিলাম আমরা যে মানে আইফোনের প্রাইসটা দেখছিলাম, তারপরে তাদের বিভিন্ন ফিচার দেখছিলাম। তো এগুলা হাইলাইট করলে মানুষ দেখবে এটাকে এবং পড়ার চেষ্টা করবে। আর সাথে যদি সাবটাইটেল, হেডিং মানে এগুলো থাকে তাহলে বেটার হবে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমার মনে হইলো যে আমি বুঝাইতে পেরেছি। দেখি আরেকজনের কাছে যাই। খুবই সুন্দর হয়েছে ভাইয়া, অলি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল। বাকিটা আপনারা স্টাডি করবেন, আরো গুগলে আরো অনেক ইনফরমেশন পাবেন। সো আমি লাইজু আপু আছেন? জি জি আছি। অলি ভাইয়ের মতো করে সুন্দর করে বুঝাইছে এবং আমি খুবই খুবই প্লিজ। আপনি যদি একটু বলেন এই টপিকগুলোর উপরে। আমি যেটা বুঝেছি, একটি প্রোডাক্টের মার্কেটিং করার জন্য যে আর্টিকেলটা লিখবো অবশ্যই সেটা একটা স্ট্রাকচার গাইডলাইন আছে, ওটা দেখে নেব, প্রোডাক্টটা সম্পর্কে একটু ভালো করে জেনে নেব, নলেজ নিয়ে নেব। দেন আমি মার্কেটিং করার সময় এমন চমকপ্রদ একটা হেডিং বা এক্সট্রা অন্যেরা কি আউট অফ দ্য বক্স চিন্তা করে আর্টিকেলটা লিখতে চাই, যেটা অন্যেরা লিখেছে সেখান থেকে ধারণা নিয়ে আমি নতুন কিছু ইনোভেটিভ ওখানে অ্যাড করতে চাই, যাতে আমার প্রোডাক্টটা অন্য সঙ্গে কম্পেয়ার করে আমার আর্টিকেলটা দেখে মানুষ আগ্রহী হয়, আর্টিকেলটা পড়ে এবং প্রোডাক্টের মার্কেটিং হয়। আমার কাছে এটুকু মনে হয়েছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা উদাহরণ দিতে পারি, আমি যদিও মার্কেটিং এ কাজ করি না, আমি যেখানে কাজ করি আমি একজন অ্যাক্টিভিস্ট। যেমন গত কয়েকদিন আগে কালের কণ্ঠে একটা হেডলাইন এসেছিল, যে হেডলাইনটা এরকম ছিল যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার পরও ধর্ষণ বেড়ে গেছে। তো এটা এমন একটা আর্টিকেল ছিল, আমি একটু অ্যানোয়িং হয়েছে যে কি বলছে, এটা নিয়ে মুভমেন্ট করেছে এবং এটা সরকার পাশ করেছে। তো আমি ভিতরে পড়ে দেখলাম, আমি রেগে গেছি যে আমি একটু উল্টা এটার একটা মানে জবাব হিসেবে একটা আর্টিকেল লিখবো, কিন্তু আমি পড়ে দেখলাম ওরা আর্টিকেলটা এরকম দিয়েছে হেডিংটা, কিন্তু ভিতরে আসলে লিখেছে যে এই শাস্তিটা ঠিকই আছে, দেশের সর্বোচ্চ শাস্তি এরকম এখনো বেড়ে গেছে, তবে শাস্তিটা ভালো হয়েছে, এটা এক্সিকিউট হলে ভালো হবে এবং এই সব নিপীড়করা ভয় পাবে, তো এটা ভালো হয়েছে। এটা কিন্তু ভিতরে পুরো আর্টিকেল কিন্তু এইটা লেখা, কিন্তু হেডিংটা এমন দিয়েছে যে অনেকেই বাধ্য হয়ে পড়েছে যে তারা কি এই গল্পটার বিরোধিতা করলো বা কিছু করলো, এরকম ছিল, মানে আমাকে বাধ্য করেছে। আপু মূলত হচ্ছে কি এইসব নিউজ পোর্টালের আর্টিকেল গুলা
এমন ভাবে লেখা হয় যাতে মানুষ আর কি জাস্ট দেখার জন্য ওই নিউজ পোর্টালে ঢোকে। দেখা হ্যাঁ, তো গেছে ওটাই মানে আপনাকে প্রোডাক্টের ক্ষেত্রে এরকম চিন্তা করতে হবে, নিউজ পোর্টাল না যে একটা নেগেটিভ না পজিটিভ একটা এমন একটা ভিউ দিতে হবে, একটা পজিটিভ ওয়ার্ডস ইউজ করতে হবে যাতে মানুষ আসলে ঢুকে বিষয়টি পড়ে। আজকে পড়লো আরেকদিন পড়লো একদিন আগ্রহী হয়ে যাবে বিষয়টা এরকম। আজকালকাল দেখা গেছে যে আর কি নেগেটিভিটি মানুষকে একটু বেশি আকৃষ্ট করে, না যার আজকাল কারণে না, নিউজ সবসময় পোর্টাল গুলা না, এরকম আর কি। না নেগেটিভ না, আজকাল না, সবসময় নেগেটিভ বলতে না, আসলে যেটা আপনাকে ভাবাবে সেই জিনিসটা আপনাকে আসলে আকর্ষণ করবে। এটা নেগেটিভ পজিটিভ অর্থে না, এটা আকর্ষণ করবেই। তো একজন ক্রিয়েটিভ রাইটার বা একজন আর্টিকেল ডেভেলপার এভাবেই ভাববে যে আমি কিভাবে লোকের মনোযোগটা আমার প্রোডাক্টের দিকে নিব, সেটা যে প্রোডাক্টই হোক। ধন্যবাদ স্যার। ডেফিনেটলি এটা খুব ভালো একটা এক্সাম্পল হয়েছে, আমি এটা স্বীকার করব। ঠিক আছে, ডেফিনেটলি এটা একটা ভালো এক্সাম্পল, কারণ কেসি টাইটেল দেখেই প্রথমে টাইটেল দেখেই একজন মানুষ ওইখান থেকে সরে গেল যে পড়বো না, ভিতরে তো সে যাবেই না, ভিতরে না। আপনি একটা অনেক ভালো কন্টেন্ট লেখছেন, বডিতে বিভিন্ন অনেক কিছু দিচ্ছেন, সেটা কখন যাবে? ওর টাইটেল দেখে যদি মনে হয় যে এটা আমি পড়বো, যদি টাইটেল দেখে মনে হয় পড়বো না, এন্ড ভিতরে কি লেখছেন সেটা তো আর দেখার সে সুযোগই পেল না। সো এই জন্য ক্যাচি টাইটেল, মানে টাইটেল দিয়েই আমাকে আগে অডিয়েন্সটাকে ধরার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। খুব দুর্দান্ত একটা এক্সাম্পল দিয়েছেন। যেমন আমিও এরকম পড়েছিলাম একটা ইয়েতে, হঠাৎ করে নোটিফিকেশন আসলো ইন্ডিয়ান কোন হিরো হিরোইনের তারা চুটিয়ে প্রেম করছে, অথচ পড়ার পরে দেখলাম যে এটা একটা ছবির গল্পের কাহিনী। এটা প্রায় হয়েছে, বিয়ে করলো অমুক, মধ্যরাতে বিয়ে করলো অমুক, আসলে দেখা গেল এই মধ্যরাতেই শুটিংটা হয়েছে, ভালো হয়েছে, একটা ভালো ছবি, এই সব, এটা ভালো বক্তব্য আছে, এটা সোসাইটিতে এই কমিটমেন্ট করেছে, এইসব, কিন্তু স্টার্টিংটা এমন ঘাবড়ে যাওয়ার মতন যে দুইজন বিবাহিত, জীবন আছে, দুইজন পারফর্মার মধ্যরাতে বিয়ে করেছে 3টায়, এরকম আর কি বিষয়টি। জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ আপু, আমাকে আরো সহজ করে দেওয়ার জন্য বোঝানোটা। জি থ্যাংক ইউ স্যার। সো সাইফুল ভাই আছেন? আমি আছি, শুনতেছি, কিন্তু আমি তো বাইরে আছি একটু। আচ্ছা, ওকে ভাইয়া, আমি শুনতেছি। আশরাফুল ইসলাম শিহাব ভাইয়া, আপনি বলেন। জি স্যার, আছি স্যার। স্যার বলেন, আপনি আমাকে কনভিন্স করেন। জি স্যার, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট সম্বন্ধে যা বুঝি স্যার, এটা একটা প্রোডাক্টের বিষয় স্যার। কোনো কন্টেন্ট লিখবো, মানে আর্টিকেল লিখবো, যাতে এটা ডিজিটাল মার্কেটিং বলেন, মানে মার্কেটিং করার জন্য জিনিসটা। এখন এটা আর্টিকেল মানে কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এগুলা এই কন্টেন্ট বা আর্টিকেলটা লিখি, তাহলে জিনিসটা ভালো মার্কেটিং এর জন্য মানে হবে, জিনিসটা মার্কেটিং করার জন্য ভালো হবে। তো এখন আন্ডারস্ট্যান্ডিং দা আর্টিকেল ডেভেলপমেন্টটা হচ্ছে স্যার, জিনিসটা ভালো কিভাবে লিখবো, ওই স্ট্রাকচারটা ফলো করে লিখবো না কি করব, সেই জিনিসটা স্যার। স্ট্রাকচার ফলো করে খুব ভালো করে টাইটেল দিব, এটার ব্যাপারে ভালো মানে ডিসকাশন করব, এটা ইন্ট্রোডাকশন দেব, তারপরে কোন রেফারেন্স থেকে জিনিসটা নিয়েছি সেটা উল্লেখ করব, এরপরে স্যার একটা ভালো কনক্লুশন দেব। এইভাবে স্যার আর্টিকেলটা লিখবো ওই প্রোডাক্টের সম্বন্ধে। এরপরে স্যার গ্র্যাব করব জিনিসটাকে কিভাবে, অন্যান্য কোনো মানে সিমিলার কোনো কন্টেন্ট থেকে ওই প্রোডাক্টের ব্যাপারে কোনো আইডিয়া নিয়ে তারপরে ওই স্ট্রাকচার অনুযায়ী লিখবো, লিখে তারপরে একটা ক্যাচি টাইটেল দেবো, যাতে মানুষজন ওই টাইটেল দেখে যে প্রোডাক্টটার প্রতি আগ্রহী হয়, কিনুক বা না কিনুক সেটা পরের বিষয়, জিনিসটা যেন পড়ে, এটাই স্যার। এইভাবেই মনে করে আমি মানে একটা ডিজিটাল মার্কেটিং আর্টিকেল লিখতে পারবো। এটলিস্ট সে একটা সিদ্ধান্তে আসতে পারবে যে আমি প্রোডাক্টটা কিনবো না, কিন্তু কেন কিনবো না, তার এটা যাতে সে করতে পারে আর কি, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যাতে ওই জায়গায় যায়, যে আমি কেন কিনবো না সেটাও যাতে সে বুঝতে পারে, আর কেন কিনবো সেটাও যাতে বুঝতে পারে। জি স্যার, খুব সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ জুবাইর হোসেন তানিম ভাইয়া বলেন, আপনি 5 মিনিট বলবেন এই সম্বন্ধে। জানি না 5 মিনিট বলতে পারবো কিনা, তো বলার চেষ্টা করছি। আসলে ব্যাপারটা হচ্ছে
কোন একটা প্রোডাক্ট সম্পর্কে আমি মানে ফার্স্টে আর কি কোনো প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া নিয়ে তারপরে সেই প্রোডাক্ট সম্পর্কে কি অনলাইনে সেটা একটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক এমন ভাবে প্রোডাক্টটাকে উপস্থাপন করব যাতে কাস্টমার কিনুক বা না কিনুক যাতে একটা পজিটিভ আইডিয়া হয়, যে সেটা সে হয়তো এখন কিনবে না, জাস্ট পরে যদি কিনে পজিটিভ আইডিয়া যাতে হয় এরকম ভাবে আর্টিকেলটা লিখবো। এই তো। থ্যাংক ইউ। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক আছে। সো মহসিনা তাসনুবা আপু, আপনার কাছে যাচ্ছি। আপনি কিছু বলেন জাতির উদ্দেশ্যে। মনে হয় শুনতে পাচ্ছে না, তাহলে আমি চলে যাই। সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম আপু, আপনি একটু কন্টেন্ট ডেভেলপমেন্ট যে স্ট্রাকচার, ঠিক আছে, আর্টিকেল ডেভেলপমেন্ট যে স্ট্রাকচার, ঠিক আছে, এবং সেটার যে কিছু সাব ক্যাটাগরি আছে, হ্যাঁ, সেইগুলো সম্বন্ধে আপনি একটু বলেন। এবং অবশ্যই 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 হলো যে আপনি, সবাই শুধু প্রোডাক্ট বলি, মার্কেটিং কিন্তু দুইটার হয়, প্রোডাক্ট অথবা সার্ভিস। প্রোডাক্ট যেগুলো হলো যে আমরা আহ, এ, জানি যে আইফোন এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে, কিন্তু সার্ভিসটা হলো যে আপনার এডুকেশনের একটা সার্ভিস, সেলুন ওরা যেটা করে একটা সার্ভিস দেয়, ঠিক আছে। আমরা যে বিউটিফিকেশনের জন্য বিভিন্ন কসমেটিক্স ইউজ করি সেগুলো প্রোডাক্ট, কিন্তু আমরা উবার পাঠাও ইউজ করি, এটা একটা সার্ভিস। গুগল কিন্তু কোনো প্রোডাক্ট না, গুগল কিন্তু একটা সার্ভিস যেটা আমরা ইউজ করতেছি, এই যে সার্চ দিলেই পাচ্ছি, ঠিক আছে, বিভিন্ন ইনফরমেশন, ও কিন্তু সার্ভিস দিচ্ছে। কোনো গুগলের প্রোডাক্ট আছে, ঠিক আছে, বিভিন্ন, কিন্তু আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ সার্ভিস। তো এই যে সার্ভিস এন্ড প্রোডাক্ট দুইটা নিয়েই বলবেন আপনি। স্যার আমার মানে কথা বলতে বলতে হয়তো ওর কথা সে মানে শুনতে না পারতে পারেন, কারণ আমার এখানে নেট বেশি একটা ভালো কাজ করে না। যাই হোক, আমি বলছি যেটা হচ্ছে আর্টিকেলটা মূলত হচ্ছে যে যেকোনো একটা টাইটেল দিয়ে আমি এমন ভাবে ক্লায়েন্টকে করব যাতে হচ্ছে সেই প্রোডাক্টের উপর তার একটা বিশ্বস্ততা আসে, এবং সেই আর্টিকেলটা দেখে তার মনে হয় যে হ্যাঁ, আমি কোনো একটা প্রোডাক্ট বা কোনো এই সার্ভিসটা আমি নিতে পারি। বা হচ্ছে যেমন একটা প্রোডাক্টের ব্যাপারে যদি কিছু বলতে চাই, তাহলে যেমন হচ্ছে আইফোনের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে হবে, যেমন এটা হচ্ছে কোন মডেলের এবং ক্যামেরা কোন মানের। তারপরে এরকম একটা ফোনের ডিটেলস নিয়ে যখন আলোচনা করা হবে, তখন মানে এই আর্টিকেলটা দেখে হচ্ছে একজন ক্লায়েন্ট সে হচ্ছে খুব মানে একটা ভালো লাগা কাজ করবে, দেন সে হচ্ছে এই প্রোডাক্টটা কিনতে সে আগ্রহ বোধ করবে। আর যেটা হচ্ছে যে সার্ভিস, যেমন হচ্ছে একটা ইউনিভার্সিটি হোক বা হচ্ছে একটা এডুকেশন যে কোনো একটা সাইট, সেখানে তাদের হিস্টোরিক্যাল কিছু ডাটা নিতে হবে, অ্যানালিটিক্যাল কিছু ডাটা দিতে হবে, এবং তাদের এই সার্ভিসটা খুব ভালোভাবে রিসার্চ করতে হবে সার্ভিস সম্পর্কে, এবং তাদের ব্যাকগ্রাউন্ড গুলো জানতে হবে, এবং তারা কোন কোন জায়গাগুলো থেকে তারা অ্যাওয়ারনেস পেয়েছে এই ব্যাপারগুলো জানতে হবে। দেন হচ্ছে অনেক কিছু ইনফরমেশন নিয়ে যখন একটা আর্টিকেল লেখা হয়, তখন হচ্ছে একটা ক্লায়েন্টকে মোটিভেট করা সহজেই সম্ভব হবে। স্যার, আমি কি বুঝাইতে পারলাম? এক্সিলেন্ট, এক্সিলেন্ট আপু, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সাবিয়া মান্নান আপু, আপনি যদি শুনতে পান তাহলে আমাদের উদ্দেশ্যে বলেন। আপু শুনতে পাচ্ছি না আমি।
আমি শুনতে পাচ্ছি না। ক্লাসে যারা আছেন তারা কি কেউ সাবিয়া আপুর কথা শুনতে পাচ্ছেন? না, অনেক আস্তে, এত আস্তে শুনতে না পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি না। না স্যার, শোনা যাচ্ছে না। সাবিয়া আপু, আপনার মাইক্রোফোনে কোনো প্রবলেম আছে মেবি। সো আমি আপনার কোশ্চেন আনসারটা নিতে পারলাম না। আর মাহতাবুর রহমান, সরি, আমরা মাহতাবুর রহমান ভাইয়ের কথাও শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। হ্যাঁ, হালকা শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না, আপনারা কেউ শুনতে পাচ্ছেন? ভাইয়ের মনে হয় নেটে একটু প্রবলেম আছে স্যার। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? না, আমরাও তো শুনতে পাচ্ছি না। আমরাও শুনতে পাচ্ছি না। ওকে, তাহলে না স্যার, শুনতে পাই নাই। ওনার শুনতে পাচ্ছি না। ওনার আমার নেট মনে হয় যে প্লাস অনেক মাইক্রোফোন দুটোই সমস্যা। নাজমুল নাইম, আপনি কি শুনতে পাচ্ছেন? নাজমুল নাইম, আপনি যদি শুনতে পান তাহলে আপনি এই আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট, এই যে সাব ক্যাটাগরিগুলো আছে সেগুলো নিয়ে একটু বলেন। আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা দেখি কত দূর বুঝাইতে পেরেছি। ওনাকেও শুনতে পাচ্ছি না। ও স্যার, এখনই জয়েন করলাম। তাহলে অন্য একজন বলেন যাতে করে সে এটা নাজমুল নাইম ভাই, আপনার যেহেতু আপনি পরে জয়েন করেছেন, আমি আজকে যে টপিকগুলো কভার করেছি সেগুলা আমাদের এই ক্লাসেরই একজন বলবে, সেখান থেকে বোঝার চেষ্টা করেন আপনি। মোহাম্মদ হুসাইন, জি স্যার। একটু বলেন আপনি। নাজমুল ভাইকে স্যার, বুঝান আজকে আপনি যে এই টপিকগুলো একদম স্টার্টিং থেকে নাজমুল ভাইকে আপনি বুঝাবেন আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট এজ ওয়েল এজ ওর যে সাব ক্যাটাগরি গুলো আছে সেগুলা। স্যার, আজকে মূলত ক্লাসে পড়ানো হয়েছে কিভাবে একটা সুন্দর করে একটা আর্টিকেল ডিজাইন বা দেখা যায়। তো আমি স্যার একটা ফ্রিল্যান্সিং সাইটের উদাহরণটা নিয়ে বলি স্যার, যেমন ফাইবারটা নিয়ে বলি স্যার। আপনি ফাইবার আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টটা কি সেটা আগে বলবেন, যেহেতু নাজমুল ভাই পরে জয়েন করেছেন, তো উনি যাতে সেগুলো বুঝতে পারে ভালো করে। আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে যে একটা আর্টিকেল তো গদ বাঁধা লেখলেই চলবে না, লেখার একটা কিছু ধাঁচ থাকতে হবে। যেমন প্রথমে একটা টাইটেল থাকতে হবে, যেটা দেখে মানুষ ওই পুরো কন্টেন্টটা পড়ার আগ্রহ থাকবে। তারপর আর্টিকেলের পর একটা ইমেজ অ্যাড করা যেতে পারে। আমি যে 1200 বা 1000 ওয়ার্ডের যে পুরো কন্টেন্টটা লিখবো, তো এই কন্টেন্টের ভিতরে আমি কি উঠাই নিয়ে আসছি তার একটা সারমর্ম ইমেজের ভিতর 3-4 লাইনে আইকেছি একটা ইমেজে লেখা থাকবে। তারপর আমার আর্টিকেলটা লেখা যখন শুরু হতে পরে কিছু সাব টাইটেল লেখা থাকতে পারে, আসলে পুরো লেখাটার ভিতরে আমি কি কি সেবা বা পণ্য সম্পর্কে লিখছি এই টাইপের স্যার। থ্যাংক ইউ, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আসলে আমার কাছে ক্লিয়ার না এখনো। তো যেহেতু নাজমুল ভাই পরে জয়েন করেছেন, আমি তার উদ্দেশ্যে বলি। নাজমুল ভাই, আর্টিকেল স্ট্রাকচার, আচ্ছা দেখি আমাদের আরো কোনো পার্টিসিপেন্ট আছে কিনা যার কাছে যাই, তাহলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে।
সাইফুল ভাই আপনি কি এখন বলতে হ্যাঁ পারবেন? বলবো, আমি বলবো। জি হ্যাঁ ভাইয়া, আমি বলবো। প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং অফ আর্টিকেল, দেখি, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট সম্বন্ধে, তাই তো? জি হ্যাঁ, আর্টিকেল আসলে যে কোনো ওয়েবসাইট হোক বা যে কোনো সার্ভিস, যে কোনো প্রোডাক্ট, সবকিছুর আর্টিকেল দরকার মানুষের আকর্ষণ করার জন্য। যে প্রোডাক্ট রিভিউ বা কোনো কিছু মানুষ প্রোডাক্ট যখন কিনবে, এর উপর যদি একটা মোটামুটি লেখা থাকে, বিভিন্ন ধরনের ডিটেলসটা যখন থাকে, তখন মানুষ অবশ্যই আকর্ষণ করে এটা কিনতে চাইবে। তো আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয়ের উপর নজর দিতে হয়। প্রথম, টাইটেল। আমাদের একটা ভালো একটা কেচি টাইটেল দিতে হবে, যে মানুষ আকর্ষণ করে, দেখলে বুঝতে পারে যে এই প্রোডাক্টটা, এই টাইটেল দিলে আমি একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট বুঝতে পারি, যে অমুক প্রোডাক্ট, অমুক একটা ল্যাপটপ, ডেলের এত মডেলের ল্যাপটপ, ঠিক আছে, এটা এই কনফিগারেশন। এই যে আর্টিকেলের যে একটা টাইটেল, এই টাইটেলের আবার কিছু দুই একটা অথবা সাবটাইটেল থাকতে পারে, অথবা একটা সাবটাইটেল থাকবে। সাবটাইটেল নিচে তারপর বিভিন্ন কন্টেন্ট বা ডেসক্রিপশন, যেটা আমি ডেসক্রিপশন বলতে আর্টিকেল রাইটিং ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন থাকবে, যেন মানুষ ওটা ডিটেলস থাকবে ওখানে, টাইটেল সাবটাইটেল থাকার পর ডিটেলস ওখানে থাকবে। তারপর আসবে ইমেজ, আসতে পারে ইমেজ দিয়ে, ওটা বিভিন্ন ধরনের ইমেজ, এই মডেলের এই জিনিসগুলো আছে, ইমেজগুলো দিয়ে দিলে তখন মানুষ আরো আর্টিকেলটা আরো চোখ ধাঁধানো হবে। তারপর লাস্টে একটা কনক্লুশন থাকবে, শর্ট ভিডিও অ্যাড করা যেতে পারে। এই মূলত এগুলোই আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে মূলত নজর রাখতে হয়। ভাই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি। সো আমি একটু সামারাইজ করে বলি, যেহেতু ভাইয়া নতুন আসছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে আপনার বলা সাইফুল ভাই। তো স্যার একটু ডিস্টার্ব স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে নাজমুল নাইম ভাইয়া পরে যে অ্যাড করছে, উনি মনে হয় এই যে জিমেল থেকে আগে আমাদের সাথে কোনো ক্লাস করে নাই স্যার। তাই? নাজমুল নাইম ভাইয়া, হ্যালো হ্যালো। উনি তো করছে বলতেছে, করছি ভাই। হয়তো স্যার জিমেলের নেমটা ভিন্ন ছিল, হয়তো স্যার আপনি আমার একটা দায়িত্ব দিয়েছেন স্যার, এটা যদি আসলে আমি এটুকু মনে করি যে আপনি যতটুকু আমারে বুঝিয়ে দিয়েছেন, এটুকু আমি ঠিকভাবে আমার পালন করা উচিত। কারণ অন্য কেউ যদি আদার্স কোনো হয়তো কেউ যদি আসে আমাদের সাথে ক্লাস করে, তো স্যার তাহলে তো মনে হয় সেটা শোভনীয় হবে না। ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা আমি না, ইমেল অনেকগুলো ইমেল থাকে, অনেকগুলো ইমেল থাকে, সমস্যা না। অলি ভাই, আমি আপনাকে সবার ইমেল অ্যাড্রেসের লিস্টটা পাঠিয়ে দিব। হ্যাঁ, তো উনি যেহেতু ঢুকছে, আমি জানি না, উনি বলতেছে আগের ক্লাসেও করছে, হয়তো বা উনি আমাদের স্টুডেন্টই, তা না হলে তো আর ঢুকতো না। ঠিক আছে, সো আমি যেটা বলার চেষ্টা করতেছি যে প্রথমত হলো যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের আমাদের কিছু বেসিক রুল আছে। যেমন একটা আর্টিকেল লিখতে গেলে তার টাইটেল থাকতে হয়, সাবটাইটেল থাকতে হয়, ইন্ট্রো থাকতে হয়, এবং ওইটারে হলো যে রিল্যাক্স দেওয়ার জন্য কিছু ইলাস্ট্রেশন ইউজ করা হয়, যেমন ইনফরমেশন গ্রাফিক্স দিয়ে ব্যানার, ইমেজ সেগুলো তৈরি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে কন্টেন্ট রিলেটেড ভিডিও ইউজ করা হয়। ঠিক আছে, একটা ভালো ডেসক্রিপশন লিখতে হয়, তারপর আপনার কনক্লুশন লিখতে হয়। তো এটার পাশাপাশি, এটা আমরা সবাই জানি, এটার পাশাপাশি আমরা যেটা করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করব, তো আর্টিকেলটা যাতে আরো স্ট্রং হয়, সেই জন্য আরো আমরা কিছু জিনিস কনসিডারেশনে নিয়ে আসবো। কি পয়েন্ট, লাইক আমরা কি নিয়ে আসবো, ওই আর্টিকেলে কোনো অ্যানালিটিক্যাল রিপোর্ট যদি আমরা সাবমিট করতে পারি এই আর্টিকেলের মধ্যে, ওই আর্টিকেলের হিস্টোরিক্যাল কোনো ডাটা যদি থাকে সেটাকে আমরা নিয়ে আসতে পারি এটার মধ্যে, ওই আর্টিকেলের কোনো ব্যাকগ্রাউন্ড, যদি কোম্পানি হয়, কোনো প্রোডাক্ট হয়, সেই ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করে নিয়ে আসতে পারি। আমরা কিছু হাইলাইটেড কন্টেন্ট, কি ফিচার এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপর যদি আমরা কোনো রেফারেন্স সাইট ইনফরমেশন কালেক্ট করার সময় কোনো ওয়েবসাইট কিংবা কোনো মিডিয়া থেকে কোনো কন্টেন্টটাকে নিয়ে আসি, লিখি এখানে, তাহলে সেটা সোর্স হিসেবে সেটাকে এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, কিছু পজিটিভ ইমপ্রেশন দেওয়ার জন্য সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের রিভিউ অ্যাড করাইতে পারি আমরা এখানে। এই যে বিষয়গুলা, সেই বিষয়গুলা কনসিডারেশনে রেখে আমরা একটা আর্টিকেল লিখব। ঠিক আছে, এটা হলো আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের কিছু পয়েন্ট। সেগুলোর উপর কনসিডার করে আমরা কি লিখব, আমরা আগে গুরুত্বটা বোঝার চেষ্টা করব আর্টিকেলের। ঠিক
ঠিক আছে, কারণ হলো যে আর্টিকেলের গুরুত্বটা এতটাই যে এই আর্টিকেলের জন্য আপনি করতেছেন মার্কেটিং এর জন্য কাজ, কোম্পানির সেল গ্রোথ করার জন্য, সার্ভিস ভালো করার জন্য। সেখানে দেখা গেল যদি আর্টিকেলটাই যদি ভালো না হয়, তাহলে সেখান থেকে পজিটিভ ইমপ্রেশন যদি তৈরি না হয়, তাহলে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে এবং সেটা ডিমার্কেটিং হবে, উল্টা আরো ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি সেই মার্কেটিং এর জন্য। তো সেই জন্য আর্টিকেলের ইম্পর্টেন্সটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা বোঝার পর যেটা করব, যখন আমরা আর্টিকেলটা লেখা শুরু করব, সো অবভিয়াসলি আমরা বিভিন্ন ধরনের সেই আর্টিকেল কন্টেন্ট রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস অন্যরা যারা ইউজ করতেছে ওয়েবসাইটে এই ধরনের লেখা, এই ধরনের সাইট থেকে, সেগুলা থেকে ভালো করে আগে আমাদের আর্টিকেলটা সম্বন্ধে, প্রোডাক্টটা সম্বন্ধে, সার্ভিস সম্বন্ধে বোঝার চেষ্টা করব, করে দেন আমরা আর্টিকেলটা লিখবো। এবং স্ট্রাকচারের মধ্যে কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেমন টাইটেলটা যাতে খুবই ক্যাচি হয়, টপিকস হাইলাইট, বিভিন্ন আর্টিকেলের মধ্যে বিভিন্ন ধরনের কি পয়েন্ট থাকে সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করব, ছোট ছোট করে সাব টাইটেল করে বিভিন্ন ধরনের কি পয়েন্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করব, হেডিং ইউজ করার চেষ্টা করব, যেমন প্যারা দেওয়ার আগে বিভিন্ন ভাগে ভাগে বিভিন্ন হেডিং হিসাবে আমরা কন্টেন্টগুলো প্রেজেন্ট করার চেষ্টা করব, দেন আমরা একটা কনক্লুশন ক্লোজিং ফরম্যাটে যাব। দ্যাটস ইট, যারা নতুন এসেছেন। আর এই টিউটোরিয়ালটার মধ্যে আমরা কিছু এক্সাম্পল সাইট থেকে দেখিয়েছি কিভাবে রেফারেন্স সাইটগুলো থেকে কিভাবে কন্টেন্টটা রিসার্চ করে লিখবেন, আপনি ভিডিও রেকর্ড থেকে পড়ে দেখে নিতে পারবেন। সো স্যার, একটা সিলেক্ট প্রশ্ন ছিল, বাট জি, কিছু আমি কোশ্চেনটা করি। অবভিয়াসলি করেন। আসলে টাইটেলও বোঝে, সাবটাইটেলও বোঝে, কিন্তু কন্টেন্ট লেখার সময় আমি সাবটাইটেলটা আসলে মানে কতটুকু হতে পারে বা কি ধরনের, মানে এখানে একটু আমি কনফিউশনে আছি। এটা একটা টাইটেল, এই যে আইফোন 12 সম্বন্ধে লেখছে, রাইট? টাইটেল এবং সাবটাইটেল। হ্যাঁ, এটা কিন্তু টাইটেল, তাই তো? এটা হ্যাঁ তো বুঝতে পারি। এখন এটার যদি হ্যাঁ ডিটেলসে যাই, দেখেন এই যে ও ট্যাব আকারে দিছে ওভারভিউ, এটা একটা সাবটাইটেল ওর, হ্যাঁ? তারপরে সে লেখছে ক্রিটিক রিভিউ, এটা কিন্তু তার আরেকটা সাবটাইটেল, যদিও সে ট্যাব আকারে ইউজ করছে এখানে, এগুলো সাবটাইটেল। ঠিক আছে, এই যে এগুলা হলো যে হেডিং, ওয়ান কাইন্ডস অফ হেডিং এগুলা, হ্যাঁ? ঠিক আছে, অথবা হাইলাইট পয়েন্ট যদি বলি, হেডিং অথবা হাইলাইট পয়েন্ট। ঠিক আছে, এগুলো তার কি ফিচার, ওই যে একটা করে বুলেট ইউজ করছে। ঠিক আছে, এটা হেডিং, এই হেডিং এর আন্ডারে এগুলা কি পয়েন্ট গুলাকে সে নিয়ে আসছে, তাই এটাও একটা হেডিং এবং হাইলাইট পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হেডিং এবং হাইলাইট পয়েন্ট। ঠিক আছে, এই যে বিষয়গুলা, এবং এর মধ্যে যদি আরো এরকম সাবটাইটেল ইউজ করতাম, ধরেন আইফোনের পরে আরেকটা এর চেয়ে এক সাইজ ছোট করে আরেকটা টাইটেল দিলাম, যেটা আরো কিছু কথা, আমি ইম্পর্টেন্ট কথা ওই টাইটেলের মধ্যে নিয়ে চলে আসতে পারি, মানে ক্লাসিফাইড করা, একটা কন্টেন্টটাকে ক্লাসিফাইড করে ভেঙে 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 বিভিন্ন সাবটাইটেলের মাধ্যমে হাইলাইট করে প্রকাশ করা। দেখি করেছে কিনা। এই যে দেখেন, ও বলছে কমন আইফোন 12 কোশ্চেন, এটা কিন্তু টাইটেল। তার মধ্যে কি করছে সে, ইজ ফোন 12 ওয়াটারপ্রুফ, এটা একটা সাবটাইটেল। ঠিক আছে, এইভাবে ইউজ করে আপু। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক আর ইউ। হাইলাইট পয়েন্ট দেখেন, এই যে এগুলো হলো হাইলাইট পয়েন্ট, হাইট ওয়েট, সেগুলো হাইলাইট পয়েন্ট করছে, মানে একটু টেক্সটারে বোল্ড করে দিছে, হাইলাইট করার চেষ্টা করছে, অনেকে দেখবেন একটু কালারফুল করে দিছে। ঠিক আছে, আর এই যে ইলাস্ট্রেশন দেওয়ার জন্য আমরা অডিও, ভিডিও এবং ইনফরমেশন গ্রাফিক্স দিয়ে ব্যানার ইউজ করতে পারি। এই যে এটা একটা হেডিং অ্যাজ ওয়েল অ্যাজ সাবটাইটেল। তারপরে এই যে আমরা বললাম অ্যানালাইটিক্যাল রিপোর্ট দেওয়ার জন্য, রিপোর্টটা আমরা একটা ড্যাশবোর্ডের মাধ্যমে দিতে পারি। এটা কিন্তু আমি লিখেও দিতে পারতাম শুধু, যে এর হলো যে নিউ ইমেজ সিঙ্গেল প্রসেসর কি ফিচার, মানে একটা শুধু এই ইনফরমেশন গ্রাফিক্সটা ইউজ না করে শুধু আমি বুলেট পয়েন্ট আকারে দিতে পারতাম, কোনো গ্রাফিক্স ইউজ করতাম না। তো এই আমরা চেষ্টা করব যে এইভাবে প্রেজেন্ট করার জন্য ড্যাশবোর্ড দিয়ে, যদি কোনো অ্যানালাইটিক্যাল ডেটা থাকে। তো এই হলো টাইটেল।
এগুলো তার সাবটাইটেল, তার নিচে যেগুলো দেখলাম আর একটু ছোট সেগুলো হলো হেডিং, বিভিন্ন এই যে ফ্রন্ট ক্যামেরা ওটা একটা হেডিং দিয়ে সে তার মধ্যে এগুলো লিখছে, প্রসেসর এটা একটা হেডিং কিংবা হাইলাইটেড পয়েন্ট সেগুলো লিখছে। সো আরো কি কারো কোনো কনফিউশন আছে? সবাই তো আমরা বলেই ফেলেছি এবং সবাই খুব ভালো আনসার করেছেন। নতুন যে আসছেন নাজমুল নাইম ভাই, আরো ডিটেলস কথা বলা হয়েছে এই বিষয়গুলোর উপর, আপনি যদি সংক্ষেপে বুঝে থাকেন তাহলে বলেন। মেবি শুনতে পাচ্ছেন। নাজমুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? বুঝলাম স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, মাইক্রোফোন প্রবলেম। যাদের যাদের আজকে মাইক্রোফোনে প্রবলেম ছিল এবং সবচেয়ে বড় যে হাত আমাদের অজুহাত, সেই অজুহাতটা যাতে নেক্সট ক্লাসে না থাকে সেই জন্য আমি যাতে না শুনি, মানে আমরা যাতে না শুনি, আমি না সরি, আমরা ক্লাসে যারা আছি তারা কেউই যাতে না শুনি যে আমার মাইক্রোফোনে প্রবলেম, আমার পিসিতে প্রবলেম, আমি এখন মোবাইলে আছি। তো এগুলাকে একটু কনসিডার করবেন, ঠিক আছে? এগুলা সো আপনারা কি নিজেদের মধ্যে ডিসকাস করবেন? আমার মনে হয় ক্লাস শেষ করে দেওয়াই ভালো। আমরা নেক্সট সেশনটা হাফ এন আওয়ার পরে স্টার্ট করতে পারি, যেহেতু সবাই মোটামুটি ধারণা আছে আর কি। স্যার সামনে একটু কথা স্যার বলবেন? আধা ঘন্টা পরে শুরু করি। আমরা 9:30টায় শুরু করি, কি বলেন? ওটাও বেশিক্ষণ কটা? লাগবে না, 9:30টায় শুরু করি। কটা? 9:30? জি, ওকে স্যার। কারণ এর পরের যে টপিকস মানে আছে দেরি হয়ে এগুলো যাচ্ছে, সম্বন্ধে তাড়াতাড়ি অলরেডি শেষ বলে করুন। ফেলছি, এটা আরো কম সময় লাগবে। পরের যে টপিকস গুলো আছে আচ্ছা। এগুলো অলরেডি আপনারা জানেন, আমি দেখিয়েছি আপনাদের। না, বলছিলাম কি স্যার, অবশ্য সবার মতে যে তাড়াতাড়ি করে ওদিক থেকে শেষ করা যায় না, মানে এখানে গ্যাপ কম নিয়ে। আমার মত না, সবাই যদি মতামত দেয়। যদিও 4 ঘন্টা কমপ্লিট করতে যদি না হয়, টেকনিক্যালি পারি না, কারণ হলো যে যেহেতু আমরা ক্লাসটা 7:30 থেকে শেষ 4 করেছি, ঘন্টা ক্লাস। এটা 2 ঘন্টার ক্লাস, এটা 9:30 পর্যন্ত কন্টিনিউ হওয়ার কথা। যেহেতু আজকের এই টপিকস গুলো আমরা সবাই এত ভালো বুঝেছি, তো আমি আর চাচ্ছি না যে অযথা এখানে বসে থেকে হলো যে সময় নষ্ট করা। তো আমি ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসটা আমাদের 9:30টায় শুরু হবে এবং ওটাও আসলে আশা করি, আমি তো বলেছিলাম যে আগের ক্লাসগুলো যারা বুঝেছেন, ঠিক আছে, যারা মনোযোগ দিয়েছেন তাদের জন্য যত সামনের দিকে যাব সহজ হয়ে যাবে। যে এইসব টপিকস নিয়ে আগের ক্লাসগুলোতেও কথা হয়েছে। জি স্যার একটু ক্লোজিং ফরম্যাটটা নিয়ে একটু বলবেন স্যার একটু। না ব্যস্ত না, আমাদের একটা অনলাইন ক্লাস হচ্ছে, তো ক্লাসটা ব্রেকে যাচ্ছে, তো ব্যস্ত নাই। ক্লোজিং ফরম্যাটটা হলো যে আপনি একটা প্রোডাক্ট লেখা শুরু করলেন কিন্তু হ্যাঁ। এমন জায়গায় গিয়ে থামাই দিলেন যে ওটার শেষই হলো না, মানে কনক্লুশনটা ঠিক মতো লিখতে পারেন। হয়তো মানুষ কর্মব্যস্ততার মাঝে আসলে সময় এরকম হয়ে ওঠে কে না। কথা বলতেছে এরকম? ভাইয়া প্লিজ। মিউট করেন ভাই, সব পার্সোনাল কথা তো আমরাই শুনে ফেলাইতেছি। একটু মিউট করেন প্লিজ। ধরেন আমি ভাত, এটা তো কোনো শেষ হইলো না, এরকম কন্টেন্টেরও কনক্লুশনটা দিয়ে শেষ করতে হবে, সুন্দর একটা কনক্লুশন দিয়ে শেষ করতে হবে। স্যার একটা মানে একটা কন্টেন্ট আমি লিখলাম,
মনে করেন যে আমি কোথাও থেকে কপি না করে হয়তো দেখা যায় একটা আমি ভিডিও দেখলাম বা কিছু, সেখান থেকে নিজের মতো তৈরি করে লিখলাম। জি লেখার পরে আমি ইংলিশ কথাগুলো লেখার পরে অনেক সময় দেখা যায় যে একটা গ্রামার মিস্টেক হয়ে যেতে পারে। জি দেন কি কোনো মানে লিংক আছে যে ওখানে যদি আমি ওই ফুল লেখাটা বসে তাহলে গ্রামার মিস্টেক গুলো আমাকে দেখাই দিবে বা ওইটা কারেকশন করে দিবে, এরকম কোনো লিংক আছে জি কিনা? অলরেডি এই যে দেখেন আমরা ইউজ করি, আমি একটা এই যে গ্রামারলি এটা একটা অ্যাড অন আছে, সেটা আপনারা সেট করে নেবেন, সে অটোমেটিকলি চেক করে আপনাদের গ্রামার ঠিক আছে, তারপর আপনার স্পেলিং সব ঠিক করে দেবে। দেখেন আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আমি লিখবো কোথায় লিখবো, এগুলোর কোনো কমেন্ট সেকশন আছে? থাকা উচিত। তার স্ক্রিন দেখা যাচ্ছে না আপনাকে। ও সরি, দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে রিপ্লাই দিতে গেলে সাইন অন অথবা রেজিস্টার হইতে হবে। আহ, আচ্ছা, আমি অনলাইন এডিটর ইউজ করি তাহলেই হবে। অনলাইন ও এইখানে যেতে হবে কেন? আমরা তো গুগলের শিট ইউজ করতে পারি, ডক ইউজ করতে পারি। আমি এখানে ভুল করব, হ্যাঁ ভুল লিখবো। এখানে কি একটাও ভুল হয় নাই? ভুল তো আছে, ধরে নাই না? না, লগ ইন করা লাগবে না, এমনিতেই ধরার কথা। দেখি তো,
হ্যাঁ, এই যে দেখেন এখানে সে গ্রামার সহ স্পেলিং সহ ভুল ধরেছে, রাইট? এখানে ইনক্লুডিং দ্য ফলোইং টপিক হওয়ার কথা ছিল, সে সাজেস্ট করতেছে এবং বানানটা ঠিক করে দিল। তারপর আরো ভুল ধরবে, সে সার্চ করতেছে। এই যে আন্ডারস্ট্যান্ড, সে ভুল ধরেছে, ঠিক করে দিল, ধরবে। এই যে এখানে সে সার্চ দিয়ে দিয়ে ধরবে। এই যে এখানে সে বলতেছে যে কি হইতে পারে, মাই আন্ডারস্ট্যান্ডিং আমি লিখছি এইটা, সে কিন্তু অটোমেটিকলি সাজেস্ট করতেছে এবং পাশাপাশি ভুল ধরতেছে। সো আপনারা চাইলে এটা খুব সহজেই ইউজ করতে পারেন। সো আপু, আপনার কোশ্চেনের আনসারটা পেয়েছেন? স্যার সফটওয়্যারটা একটু বলেন না স্যার। এই যে গ্রামারলি, আপনারা যারা গুগল ক্রোম ইউজ করেন তারা এটা দিয়ে সার্চ দিবেন, গ্রামারলি। জি জি জি, টিভিতে অ্যাড দেয়, গ্রামারলির অ্যাড টিভিতেও দেয়, সেদিন দেখলাম। গ্রামারলি ক্রোম, এটা দিয়ে সার্চ দিলে এই এক্সটেনশনটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। আপনারা যেখানেই লেখেন এটা কাজ করবে। এই যে এখানে ক্লিক করলে হবে, এই যে গুগল ক্রোম এক্সটেনশন। থ্যাংক ইউ স্যার। এখানে আমার এটা অ্যাড করা আছে, তা না হলে এখানে রিমুভ আছে, তো এখানে অ্যাড আসতো, অ্যাড টু ক্রোম এরকম আসতো। অ্যাডে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যেত। জি স্যার, বুঝতে পারছি। সো অলরেডি 9টা বাজে, আমরা আবার 9:30 থেকে নেক্সট সেশন শুরু করব। তো ক্লাসটা এখানেই শেষ করছি, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে আর কি। না ভাই, কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই পরবর্তী সেশন পর্যন্ত ভালো থাকবেন এবং সবাই সময় মতো জয়েন করবেন। আল্লাহ হাফেজ।